লাল পাসপোর্ট বাতিলে ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা। চুক্তি বাতিল, প্রত্যাপন নাকি বিশেষ আশ্রয় মেলেনি উত্তর। গুলশান থেকে আটক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, আরও 5 দিনের রিমান্ডে সালমান আনিসুল। দেশ গড়তে হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে, দেশ টিভিকে হোসেন জিলুর স্থানীয় নির্বাচনকে দলীয় প্রতীক মুক্ত করার আহ্বান। এবারে লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত 20 যুদ্ধের নতুন অধ্যায় শুরু করেছে ইসরায়েল, নিয়ন্ত্রণের চেষ্টায় যুক্তরাষ্ট্র। এবং প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসের ব্যাটিংয়ে ভারত ফল নয়, নিজেদের শক্তি অনুযায়ী খেলতে চায় টিম টাইগার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে জানাবো পুরো সংবাদ। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাবার 45 দিন পেরিয়ে গেছে, তবে বর্তমানে তার স্ট্যাটাস কি এ সম্পর্কে অফিসিয়ালি ভারতের কাছে এখনো জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। দুদেশের বিশ্লেষকরা বলছেন, প্রত্যাপন চুক্তি অনুযায়ী ভিসা ছাড়াই কোনো লাল পাসপোর্টধারী 45 দিন পর্যন্ত বৈধভাবে ভারতে অবস্থান করতে পারে। এরপরও সাবেক আমলা বা কূটনীতিক পরিচয়েও শেখ হাসিনাকে সর্বোচ্চ 6 মাস আশ্রয় দিতে পারবে মোদী সরকার। তবে চুক্তি বাতিল করলে ফেরত দেওয়ার আর বাধ্যবাধকতা থাকবে না। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5 আগস্ট 2024 গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন অবস্থান করতে পারবেন। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এতে প্রশ্ন উঠেছে, কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, কতদিনই বা তাকে আশ্রয় দেবে মোদী সরকার। 2013 সালের ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর সুযোগ থাকলেও মোদী সরকারের হাসিনা প্রীতির কারণে তৈরি হয়েছে নানা শঙ্কা। চুক্তি অনুযায়ী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দুষ্কৃতকারী প্রমাণ করলে ভারত চাপে পড়বে বলে মনে করেন ভারতের রাজনীতি বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। তিনি একজন চিহ্নিতকারী অপরাধী, এরকম ভাবে কোন ধরনের প্রমাণ ভারত সরকারের হাতে এরকম সরকারি সিলমোহর দেওয়া কোনো যদি যোগাযোগ স্থাপন করে, তাহলে আমার মনে হয় ভারত সরকারকে অনেকটা বেশি চাপে ফেলা যাবে। তবে রাজনৈতিক প্রতিহিংসার অজুহাত দেখিয়েও ভারত শেখ হাসিনাকে রেখে দিতে পারে বলে জানান কূটনীতি বিশ্লেষক মোহাম্মদ নুরুজ্জামান। একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হতে পারে এখানে। ইন্ডিয়া বলতে পারে যে হাসিনাকে বাংলাদেশে পাঠালে ফেয়ার ট্রায়াল হবে না। বাংলাদেশ ইন্ডিয়া এক্সট্রাডিশন ট্রিটির ধারা 21 উপধারা 3 এই ধারা বলে তারা পুরো চুক্তিটাই বাতিল করে দিতে পারে। তবে 45 দিন পেরিয়ে গেলেই যে শেখ হাসিনা ভারতে অবৈধ হয়ে পড়বেন তেমনটা মনে করেন না প্রদীপ। জানান, সাবেক আমলার স্ট্যাটাসেও 6 মাস আশ্রয় দিতে পারে ভারত। 45 দিন পেরিয়ে যাওয়ার পরেও আরো ধরুন 6 মাস হতে যত দিন বাকি থাকে, তারা তাদেরকে এই শেল্টারটা দেয় প্রাক্তন আমলা হিসাবে এবং যাদের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক বজায় আছে। আর শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন মোহাম্মদ নুরুজ্জামান। এতে দ্বিপক্ষীয় সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। শেখ হাসিনাকে যদি বিচারের জন্য হস্তান্তর করা না হয়, এক্সট্রাডাইট করা না হয়, সেক্ষেত্রে হয়তো আমার ধারণা এটা যে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনসের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের আহ্বান উপেক্ষা করে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ বলে মনে করেন বিশ্লেষক। বাংলাদেশের কাছে ইন্ডিয়ার যতটা না প্রয়োজন, তার চেয়ে ইন্ডিয়ার কাছে বাংলাদেশের প্রয়োজনটা অনেক বেশি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানানো হয়নি।
বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ করা বেশ কয়েকটি মামলার অন্যতম আসামি তার কাজী জাফরুল্লাহ। তার কোনোটিতে গ্রেফতার দেখে আদালতে নেওয়া হতে পারে। জাফরুল্লাহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন এ মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছে। আর আলাদা হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন বিচারক। সমান্তরালভাবে দেশের ভঙ্গুর রাজনীতি ও অর্থনীতি ঠিক করতে হবে সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে। প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো দ্রুতই দূর করতে হবে। এমন রাজনৈতিক ও অর্থনৈতিক টাল মাটাল সময় দিতে হবে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে আস্থার বার্তা। দেশ টিভির মুখোমুখি হয়ে বরেণ্য অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন তার ভাবনা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। দেশের তৃণমূল পর্যায়ের বিশেষ করে শ্রমিক কৃষক উদ্যোক্তাদের কথা শুনতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সেই সাথে দুর্নীতির পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে হয়রানি, এমন মত এই অর্থনীতিবিদের। দেশ টিভির সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। হয়রানি একটা হচ্ছে দুর্নীতি, আর একটা হয়রানি। আজকে নাই কালকে আসেন, 3 দিন পরে দেখা যাবে আমার এই এটা দরকার, অন্য কাগজ কই, যে কাগজ দরকার নাই সেটা চাওয়া হচ্ছে। একটু সময় ক্ষেপণ, এই কার্যকর করার যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ। আগামীতে বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরেকটু সচেতনভাবে ভাবার পরামর্শ এই অর্থনীতিবিদের। তার সাথে দেশের রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনে রাজনৈতিক অংশীজন সহ রাজনীতি মনস্ক মানুষদের সাথে আলোচনারও তাগিদ দেন তিনি। গণতান্ত্রিক ধারার এগোবার জন্য যারা অংশীজন, রাজনৈতিক দল আছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিষয় আছে, এবং শুধু রাজনৈতিক দল নয়, রাজনৈতিক মনস্ক বিভিন্ন জনগোষ্ঠী আছে, তাদের সাথে আলাপ আলোচনার কাজটাও কিন্তু সংস্কারের বাস্তবায়নের অন্যতম একটা অংশ হতে হবে। নির্বাচনের প্রস্তুতি ও সংঘাত এড়ানোর বিষয়ে হোসেন জিল্লুর রহমান স্থানীয় পর্যায়ের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার পক্ষে মত দেন। এখন থেকে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় মার্কায় হবে না। এই দলীয় মার্কার হওয়ার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা পুরো একটা সমস্যার মধ্যে নিপতিত হয়েছে। এটা কিন্তু আগামীকালে যদি অন্তর্বর্তীকালীন সরকার এটা ঘোষণা দেন, নির্বাচন এই মুহূর্তে করতে হবে তা নয়, বাট ভবিষ্যতে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কায় হবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হতে পারে। আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফকে কেন্দ্র করে গড়ে তুলে সব শ্রেণী পেশার মানুষকে বৈষম্যর হাত থেকে মুক্ত করার আহ্বান জানান হোসেন জিল্লুর রহমান। আমি বলছি এখানে একটা বাংলাদেশ চাই যেখানে একটি শব্দ সবার সামনে প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে ন্যায়, ইনসাফ। নানাভাবে আমরা শব্দটা ব্যবহার করি, এই শব্দটাকে আমাদের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও আগামী রাজনীতির ভাবনা জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন বলেও মনে করেন বরেণ্য এই অর্থনীতিবিদ। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নেওয়ার মতো অবস্থানে নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার সন্ধ্যায় বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। হার্ট, লিভার, কিডনি সহ নানা রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ভ্রমণে তার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এ সময় তিনি আরও বলেন, কারো প্রতি হিংসা না দেখাতে আহ্বান জানিয়েছেন বেগম জিয়া। সংক্ষুব্ধ ব্যক্তিদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বলেও জানান ডাক্তার জাহিদ। এর আগে
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 6 দিন চিকিৎসা শেষে ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা দরকার, আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট। আমরা কোন হসপিটালে নিব কি নিব, আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি। আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি। আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি। কাজে এইটা হচ্ছে এখনকার জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া, এটার উপরেই এটা নির্ভর করছে। বন্যা ও কয়েকদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর, নোয়াখালী, বাগেরহাটে ব্যাপক ক্ষতি হয়েছে সবজির ক্ষেত সহ বিভিন্ন ফসলের। সেই সঙ্গে পানির তোড়ে ঘেরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা খামারিরা। ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষক চান সরকারি প্রণোদনা। সহকর্মীদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্মরণকালের ভয়াবহ বন্যার পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। লক্ষ্মীপুরে পানিতে তলিয়ে সবজির ক্ষেত নষ্ট হয়ে এখন শুধু চোখে পড়ে ফাঁকা মাচাং। সেই সঙ্গে নষ্ট হয়েছে আউশ ও আমন ধানের বীজতলা। জেলায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ 227 কোটি টাকা। এমন পরিস্থিতিতে এখনো কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। বেগুন, লাউ মনে করেন, আবার জ্বালা, আবার আউশধান আমাদের পড়ায় মনে করেন 2 লাখ, কারোর 2.5 লাখ, কারোর 2 লাখ, এই মিলে মনে করেন সবাই ক্ষয়ক্ষতি হয়েছে। আউশধান নষ্ট হয়েছে, বড়ই ক্ষেত্রে শেষ। তারপরে শসা, এগুলা মানে কৃষি কামের কিছুই নাই এখন আর। মিষ্টি কুমড়া, কদু, আউশধান, হলদান সব বড়ি সব নষ্ট হয়ে গেছে। নোয়াখালীর 8টি উপজেলায় 38,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে পানিতে তলিয়ে। ক্ষতির তালিকায় সবার ওপরে আমন ধান। এতে চরম বিপাকে পড়েছে চাষিরা। বাগেরহাট জেলায় লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কুশি, করল্লা, শসা, বেগুন গাছের গোড়া পচে গেছে পানিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে 32 হেক্টর পানের বরজ ও 216 হেক্টর সবজি ক্ষেত। এ ক্ষতি কাটিয়ে ওঠার কোনো উপায় দেখছেন না চাষিরা। প্রায় সবই পানিতে প্লাবিত হয়ে গেছিল এবং অধিকাংশ খামারি নষ্ট হয়ে গেছে। বাগেরহাট জেলারও বাইরে সবজি যায়, কিন্তু মানে বৃষ্টির কারণে ডুবে যে ফসলাদির ব্যাপক ক্ষতি, গাছ মরে গেছে। এদিকে নড়াইল সদরের মির্জাপুর, বিছালী পৌরসভার বাহিরডাঙ্গা, কালিয়া, লোহাগড়ার নিম্নাঞ্চল এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে 2400 পুকুর ও 1547টি ঘের। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ 70 কোটি টাকা। এতে অনেকটা দিশেহারা ব্যবসায়ীরা। হাইব্রিড জাতীয় মাছের চাষ করতাম, তা আমার হিসাব অনুযায়ী আমি পর্যন্ত যা খরচা করছি তারপরে দিয়ে মাছটা সবকিছু দিয়ে আমার একটা ধারণা যে 40 লাখ প্লাস টাকার আমার ক্ষয়ক্ষতি হয়েছে। 2 একর গ্যাস ছিল, আমার সব মাছ টানা বৃষ্টিতে একভাবে বাইসে চলে গেছে। তাতে আমি মেলা ক্ষতিগ্রস্ত, একটা মাছও নাই। ক্ষতিগ্রস্তদের একটা নিরূপণ করেছি আমরা ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। দিয়ে ওখান থেকে আমরা এই বিষয়ে কোনো ধরনের অনুদান বা সহযোগিতা পাওয়া যায় আমরা চাষিদেরকে সহযোগিতা করবো। এমন সংকট থেকে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ এসব খেটে খাওয়া মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় ঝুঁকি নিয়ে অবৈধভাবে ব্যবহার হচ্ছে ভূগর্ভ থেকে উদ্গিরিত প্রাকৃতিক গ্যাস। কূপ খননের সময় লিকেজ হওয়া গ্যাস ড্রামে সংরক্ষণ শেষে প্লাস্টিক পাইপের মাধ্যমে সরবরাহ হচ্ছে বাসাবাড়ি ও কারখানায়। এমন অনিরাপদ ও অবৈধ সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী একটি চক্র। এদিকে যে কোনো সময় এসব সংযোগ থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী মেহেদিনুর পরশের রিপোর্ট জানাচ্ছেন আপনপ। তিতাস নদীতে মাকড়সার জালের মতো ছেয়ে আছে প্লাস্টিক পাইপ। সড়কের পাশে গাছের ডালে ঝুলে এসব পাইপ চলে গেছে মানুষের বাসাবাড়ি সহ ছোট ছোট কারখানায়ও। আর এসব পাইপে করে চলছে নদী থেকে উদ্গীরণ হওয়া গ্যাসের ঝুঁকিপূর্ণ সরবরাহ।
এমন দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিশপুর ইউনিয়নের। মূলত তিতাস গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ খননের সময় লিকেজ থেকে গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে। এতে বাকাইল, ছোট বাকাইল, মধ্যমপুর ও শ্যামপুর সহ আশপাশের এলাকায় মাটি থেকে নলকূপ, নদীর পাড় ও বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদ্গীরণ হতে থাকে। সেই গ্যাসই ড্রামে সংরক্ষণ করে সরবরাহ করছে প্রভাবশালী চক্র। বাসাবাড়িতে সংযোগ প্রতি আদায় করা হচ্ছে 500 থেকে 700 টাকা, আর কারখানা থেকে 1000 টাকা। নদী থেকে, ফসলি জমি থেকে, উঠান থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে। পাইপ দিয়ে তারা অরক্ষিতভাবে গ্যাসটা বাসা বাড়িতে তারা দিয়েছে। গ্যাস আছে, আমরা 500-600 টাকা করে দিতেছি আর আমরা ব্যবহার করতেছি। এই যে গ্যাস ফিল্ডের সাথেই আছে, হ্যাঁ, এরকম তদারকি বা তদবির করে কোনো ইয়ে নেই। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে বিজিএফসিএল কর্মকর্তারা জানান, গেল 1.5 দশকে উদ্গীরণ হওয়া গ্যাসের চাপ কমায় ঝুঁকির পরিমাণ কমে এসেছে। উদ্গৃহীত গ্যাস নিরাপদ ব্যবহারের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর কথা জানান সচেতন মহল। 15 বছর ধরে বিপুল পরিমাণ গ্যাস উদ্গীরণ ঘটছে। এই গ্যাসটিকে যদি তারা সংরক্ষণের মাধ্যমে বা বিশেষ প্রক্রিয়ায় জাতীয় গ্রিডে দিতে পারত, তাহলে রাজস্ব বাড়ত। অবৈধভাবে গ্যাসের ব্যবহার বন্ধে দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। অভিযোগ আমরা একটা পেয়েছি, ইতিমধ্যে আমাদের নবাগত জেলা প্রশাসক তার সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শিগগিরই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং আমরা আশা করছি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই ক্ষেত্রে যারা দায়ী ব্যক্তি তাদেরকে আমরা আইনের মুখোমুখি করতে পারব। উদ্গীরণ বন্ধে ব্যর্থ হয়ে 2008 সালে কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি। আর সে সময় থেকে একটি সিন্ডিকেট উদ্গীরণ হওয়া গ্যাস অনিরাপদ উপায়ে ঝুঁকিপূর্ণভাবে সরবরাহ করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।